সভাপতিত্বের আসন গ্রহণ করার জন্য সেবার গৃহ নির্মাণ প্রকল্পের সভাপতি সদস্য প্রাক্তন অধ্যক্ষ শ্রীযুক্ত সুভাষ রঞ্জন দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি সমাজসেবী তথা আমাদের সেবার শুভাকাঙ্ক্ষী মাননীয় সতু রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শ্রীযুক্ত বিশ্বজিৎ দত্ত মহাশয়কে। আমি অনুরোধ করছি সেবার সভাপতি শ্রী রূপক দেব মহাশয়কে। রূপক দেব মহাশয় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। একে একে আমাদের সেবার আবাসিকদের বরণ পর্ব চলছে। আমরা সবাই অল্প হাততালি দেব। সুন্দর। এখন সতু দাস মহাশয়কে বরণ পর্ব চলছে। বরণ ধন্যবাদ। আমাদের বরণপালা পর্ব শেষ হলো এখানে। এখন আজকের এই সভায় প্রদীপ প্রজ্বলন এবং স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় চুনীলাল দত্ত মহাশয়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান হবে একে একে। প্রথম আমরা আমাদের প্রদীপ প্রজ্বলন পর্ব সভাপতি মহাশয়, আমরা সবাই একটু অল্প হাততালি দেব। আমাদের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন চলছে। কিছুক্ষণ পূর্বে আরম্ভ হয়ে গেছে। ইতিমধ্যে বরণের পালা মহোদয় শ্রীযুক্ত সুভাষ রঞ্জন দাস, যিনি নীলমণি হায়ার সেকেন্ডারি গভর্নমেন্ট স্কুলের অধ্যক্ষ ছিলেন। আশ্চর্য যোগাযোগ, ওই স্কুলেই আমার বাবা স্বাধীনতা সংগ্রামী চুনীলাল দত্ত 1942 সালে 10 সেপ্টেম্বর ওই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার। এটা আশ্চর্য সংযোগ। আমাদের মধ্যে উপস্থিত আছেন সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী, কংগ্রেস জেলা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট শ্রীযুক্ত সতু রায় মহাশয়, যিনি আমাদের অভিভাবক স্বরূপ। আমাদের মধ্যে উপস্থিত আছেন হবিবুর সাহেব, নববার্তা পত্রিকার সম্পাদক। উনার সঙ্গে আমাদের পরিচয়, দীর্ঘ পরিচয়। উনি হয়তো আমাকে ভুলে গেছেন। উনি আমার ছোট ভাইয়ের সঙ্গে সত্যসুন্দর দত্তর প্রায় সমসাময়িক। আরো মঞ্চে যারা আছেন উপবিষ্ট সাংবাদিক
মাসুক আহমেদ সাহেব, ওনার সঙ্গে আমার 2-3 বার ফোনে কথা হয়েছে। উনি ওনার পত্রিকায় আজকের প্রোগ্রাম সম্বন্ধে বিস্তারিত লিখেছেন। ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার গুরুজন এই আশ্রমিকগণকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ থেকে 100 বছর আগে 1921 সালে 23শে অক্টোবর সূর্যোদয়ের পূর্বে আমার পিতৃদেব স্বাধীনতা সংগ্রামী শ্রীযুক্ত চুরিলাল দত্ত মহাশয় জন্ম হয় আমাদের স্টেশন রোডের এই পুরাতন বাড়িতেই। আমার পিতামহ স্বর্গীয় সুশীল চন্দ্র দত্ত আর পিতামহী শ্রীযুক্তা শশীবালা দত্ত। দুর্ভাগ্যবশত 1930 ইংরাজিতে শারীরিক কারণে আমার পিতামহ, যিনি এই করিমগঞ্জ থানারই ওসি ছিলেন, অবসর নিতে বাধ্য হলেন। তখন আমার জেঠামশাই স্বর্গীয় মাখনলাল দত্ত মহাশয়, মাত্র 20 বছর বয়স। তখন পেনশনই বা কত পাওয়া যেত, সমগ্র সংসারের দায়িত্ব এসে পড়ে আমার জেঠামশাইয়ের উপর। কিন্তু তিনি অত্যন্ত দৃঢ়চেতা এবং সাহসী ছিলেন। ওনার বন্ধু বান্ধব খুব উঁচু স্তরের ছিল। একজন ছিলেন ডক্টর ত্রিগুণা সেন, যিনি তখনও ডক্টর ত্রিগুণা সেন হয়ে ওঠেননি। উনি ক্যালকাটা টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে মাত্র 25 বছর বয়সে, তখনের সময় আমার বাবা 21 বছর বয়সে ম্যাট্রিক পাস করেছিলেন, উনি 25 বছর বয়সে উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে এসে সিলেটে উনি নিউ ইন্ডিয়া, উনি খুব ইসে ছিলেন, এন্টারপ্রিনারশিপ ওনার ভিতরে ভীষণ ছিল। ইতিমধ্যে উনি সিলেট জেলায় দমকল বসানো, টিউবওয়েল বসানো স্টার্ট করে দিয়েছিলেন। খুব সম্ভবত ত্রিগুণা সেন, আমার হিসাবে ত্রিগুণা সেন প্রথম শ্রীহট্ট জেলায় দমকল বসান। উনি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ নিয়ে আসেন। আর আমার জেঠামশাইয়ের সঙ্গে ওনার খুব হৃদ্যতা ছিল, যদিও বয়সে 5 বছরও বড় ছিলেন ত্রিগুণা সেন। পরবর্তীতে ত্রিগুণা সেন ডিব্রুগড় ইলেকট্রিক সাপ্লাইতে জয়েন করেন। সেখান থেকে 1935-এ রিজাইন দিয়ে উনি মিউনিক ইউনিভার্সিটিতে চলে যান। সেখান থেকে ডক্টরেট করেন। তারপর ডক্টরেট করে এসে ইন্ডিয়ার কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে তারপর যাদবপুর ইউনিভার্সিটি স্থাপন করেন। উনি ফার্স্ট ভাইস চ্যান্সেলর ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির। পরবর্তীতে 1965-এ উনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হন। আমার সৌভাগ্য সেই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার। 1967-এ ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি ত্রিগুণা সেনকে ভারতের শিক্ষামন্ত্রী করেন এবং আগরতলা ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রতিনিধি করে নিয়ে যান। সেই ত্রিগুণা সেন যখন 1930-31-এ নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ নিয়ে আসেন, আমার জেঠামশাইকে স্বর্গীয় মাখনলাল দত্ত মহাশয়কে করিমগঞ্জ মহকুমার অর্গানাইজার হিসাবে নিযুক্ত করেন। পেটের দায়ে, যদিও আমার জেঠামশাই অত্যন্ত রিজার্ভ প্রকৃতির ছিলেন, অন্য ধরনের ছিলেন, কিন্তু পেটের দায়ে জেঠামশাই ইন্স্যুরেন্স লাইনে গেলেন এবং ভীষণ কৃতিকার্য হয়েছিলেন পরবর্তী জীবনে। আমার বাবার তখন বয়স মাত্র 9 বছর। সংসারের সমস্ত দায়িত্ব আমার জেঠামশাইয়ের উপর। খুব কষ্টে আমাদের সংসার চালাতেন। এইভাবে বাবা 1935 বা 36-এ নির্মলী স্কুলে ভর্তি হলেন। উনি তখন ক্লাস 9-এ পড়েন। 17 অক্টোবর 1940-এ মহাত্মা গান্ধী ডাক দিলেন ব্যক্তিগত সত্যাগ্রহের, দায়িত্ব দিলেন বিনোবা ভাবেকে। আর আমাদের তৎকালীন করিমগঞ্জের বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ আদিত্য, পুরো গান্ধীবাদী। উনি সেই সত্যাগ্রহের
ব্যক্তিগত সত্যাগ্রহের দায়িত্ব নিলেন। ব্যক্তিগত সত্যাগ্রহ কয়েকদিন চলল, কিন্তু 15 ডিসেম্বর হঠাৎ গান্ধীজি এটা বন্ধ করে দিলেন। এটা ঠিক এইরকম মানুষের সাড়া জাগাতে পারেনি। উনি তখন চিন্তা করলেন এটাকে কিভাবে কি করা যায়। 5 জানুয়ারি 1941 5 জানুয়ারি এটা তিনি দল সত্যাগ্রহে ডাক দিলেন। এর আগে রবীন্দ্রনাথ আদিত্য করিমগঞ্জে বিশাল জনসভা করেন, ব্রিটিশ বিরোধী বক্তৃতা দেন, উনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। যাওয়ার আগে উনি, আমার বাবা তখন ক্লাস 9-এ পড়েন নীলমণি স্কুলে, উনাকে দায়িত্ব দিয়ে যান যে স্কুলের ছাত্রদের মধ্যে এই দল সত্যাগ্রহটা চালিয়ে নিয়ে যাওয়ার। উনি বাবাকে ঠিক আইডেন্টিফাই করেছিলেন এবং বাবা ঠিক মতো চালিয়ে নিয়ে যান দল সত্যাগ্রহ। দল সত্যাগ্রহটা এরকম ছিল, এসডি অফিসের সামনে একজন এসে বসবে, ওনাকে অ্যারেস্ট করবে, আরেকজন এসে বসে যাবে, এইভাবে কন্টিনিউয়াস চলবে। আগে ব্যক্তিগত ছিল, একজন অ্যারেস্ট করলে সত্যাগ্রহটা বন্ধ হয়ে যেত। দল সত্যাগ্রহ যখন শুরু হলো তখন কিন্তু একজনের পর একজন অ্যারেস্ট হতে থাকলো। এটা খুব সাকসেসফুল হোক। সমস্ত ভারতবর্ষে প্রায় 40,000 সত্যাগ্রহী অ্যারেস্ট হলেন। এরই মধ্যে 17 জানুয়ারি 1941 নেতাজি অন্তর্ধান হলেন। 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালু হয়ে গেল, শুরু হয়ে গেল হিটলারের একনায়কতন্ত্র। উনি সমস্ত বিশ্বকে কবজা করে নিয়ে যেতে চান। আর গান্ধীজি দেখলেন এই এক সুযোগ, ইংরেজরা এখন একটু দুর্বল অবস্থায় আছে, এই অবস্থায় যদি আন্দোলনটা ভালো করে চালিয়ে নেওয়া যায় তাহলে ইংরেজদের ভাগানো যাবে। তখন কি হলো, জাতীয় সুরক্ষা সমিতি, কংগ্রেসেরই একটা ইউনিট ছিল জাতীয় সুরক্ষা সমিতি, সেখানে মিটিং হলো। সেই মিটিংটা হওয়ার আগে শুধু একটা ঘটনা বলি। আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট, আর ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন চার্চিল। রুজভেল্ট আর চার্চিলের মধ্যে বন্ধুত্ব ছিল। ওনারা দেখলেন হিটলার যেভাবে আগ বাড়ছে, ইন্ডিয়াতে আর যেভাবে বিদ্রোহ সূচনা শুরু হয়ে গেছে, এই অবস্থায় ইন্ডিয়ার বিদ্রোহ তাকে দমাতে হবে যেভাবেই হোক। ওনারা কি করলেন, 24 মার্চ 1942 ইংরাজিতে ক্রিফ সাহেব বলে একজন বিখ্যাত পলিটিশিয়ান ছিলেন ইংল্যান্ডের, ওনাকে পাঠিয়ে দিলেন 3 সদস্যের একটা টিম দিয়ে। সেই 3 সদস্যের টিম নিয়ে এলো গান্ধীজি এবং জিন্না সাহেবের সামনে, প্রস্তাব রাখলো যে স্বায়ত্তশাসন দেওয়া হবে। গান্ধীজি আর কংগ্রেস আর মুসলিম লীগ এটা মানেনি। ওনারা বললেন আপনাদের বিশ্বাস করি না। গান্ধীজি এক লাইনে ওদের পত্রপাঠ বিদায় করে দিলেন, এ ব্ল্যাঙ্ক চেক অন এ ক্লোজড ব্যাংক, অফ এ ক্লোজড ব্যাংক। যে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে সেই ব্যাংকের আমার চেক নিয়ে লাভ নেই। গান্ধীজি তখন ডিসিশন নিলেন যে ভারত ছাড়ো আন্দোলন। সেই ভারত ছাড়ো আন্দোলনের 7 আগস্ট কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং হলো 1942-এর। সেই 1942-এর 7 আগস্ট যখন মিটিং হলো যে এইবার অল আউট ইংরেজ ভাগাও আন্দোলন শুরু হয়ে যাবে। ওই দিন রাত্রেই গান্ধীজি, জওহরলাল নেহরু, মৌলানা আব্দুল কালাম আজাদ, ভারতের বিখ্যাত যত স্বাধীনতা সংগ্রামী আছেন, আমাদের সিলেটের সরলাবালা দেবী থেকে শুরু করে চতুরায় মহাশয় বলবেন আরও বিস্তারিত, তখনকার সময় কে কে অ্যারেস্ট হয়েছিলেন। বিখ্যাত যারা ছিলেন, পাইলগাঁওয়ের জমিদার এমপি ছিলেন চৌধুরী ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী, ওনাকেও অ্যারেস্ট করা, উনি এমপি ছিলেন, ওনাকেও অ্যারেস্ট করা হলো। যতীন্দ্রনাথ ভদ্র সিলেটেরই একটা অংশের এমএলএ ছিলেন, ওনাকে অ্যারেস্ট করা হলো। সৌভাগ্যবশত রবীন্দ্রনাথ আদিত্যকে অ্যারেস্ট করা হয়নি। রবীন্দ্রনাথ আদিত্য করিমগঞ্জের ভারত ছাড়ো আন্দোলনের দায়িত্বটা নিলেন। রবীন্দ্রনাথ আদিত্যর অনুগামী ছিলেন আমার বাবা, আর গান্ধীজি বলে দিয়েছিলেন এইবার ভারত ছাড়ো আন্দোলন মেইন করবে ছাত্ররা নেবে। সেই ভারত ছাড়ো আন্দোলনে বাবা পূর্ণোদ্যমে লেগে গেলেন করিমগঞ্জ শহরে। ছাত্রদের নিয়ে বাবা সকালে
প্রশাসন করতেন, আর সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হতেন, একদিন দুই দিন জেলে থাকতেন, এইভাবে বেরিয়ে আসতেন, এইভাবে চলছিল। 20 সেপ্টেম্বর কংগ্রেসের মধ্যে স্থির হলো যে বিভিন্ন থানায় ফ্ল্যাগ উঠানো হবে। রবীন্দ্রনাথ আদিত্য আমার বাবাকে সে গুপ্তভাবে আদেশ দিলেন, করিমগঞ্জ থানায় তোমাকে ফ্ল্যাগ তুলতে হবে। কনকলতা যেরকম ঘো করে ফ্ল্যাগ তুলেছিলেন, ঠিক সেইভাবে করিমগঞ্জ থানায় আমার বাবার উপর সেই দায়িত্ব পড়েছিল। বিশাল মিছিল বেরোলো ছাত্রদের নিয়ে। বাবা ওই মিছিল থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে থানার পিছন দিক দিয়ে উঠে থানার চূড়ায় পৌঁছে গেলেন, টিনের ছাদে পৌঁছে গেলেন। একসময় ওই থানারই ওসি ছিলেন, ওনারই পিতৃদেব সুশীল চন্দ্র মহাশয়। গিয়ে ভারতের পতাকা তুলে দিলেন। 10 মিনিট পর যখন দেখলো বাবা এই ফ্ল্যাগ উঠিয়েছেন, বাবা যখন ফ্ল্যাগ বাঁধছেন ওইখানে থানার চূড়ায়, বাবাকে 3টা গুলি করে। সৌভাগ্যবশত বাবার গায়ে গুলি লাগেনি। বাবা ওইখান থেকে পালিয়ে যান। পালিয়ে গিয়ে সুতারকান্দির পাশে আকবরপুর বলে একটা জায়গা আছে, ওই গ্রামে এক মুসলিম পরিবার ওনাকে আশ্রয় দেয়। আমি নামটা মনে করতে পারছি না। এই পরিবারের বাবা আমাকে বলেছিলেন, আপনারা সত্যরায় মহাশয় তো জানতে পারেন, বাবাকে বলেছেন 2 দিন রেখেছেন ওনারা, সিক্রেটলি রেখেছে, বাবাকে কি যত্ন করেছে এই পরিবার বলেন আপনি। বাবাও তার প্রতিদান দিয়েছিলেন 1967-এ। আমি বলবো সেই ঘটনা। হবিবুর সাহেব বোধ তখন ছোট, বা জন্ম 5-6 বছরের। উনি হয়তো জানেন ঘটনা কি হয়েছিল করিমগঞ্জ শহরে। বাবা ওইখানে 2 দিন লুকিয়ে থাকলেন। বাবার ইনফরমার যা ছিল ওরা এসে খবর দিল, এখন ঠান্ডা হয়ে গেছে, তুমি বাসায় চলে আসো। ইনফরমাররা ঠিক বুঝতে পারেনি। বাবা এসে রাত্রে আমার ঠাকুরমার পাশে শুলেন। ভোরবেলা পুলিশ এসে আমাদের ঘর ঘেরে নিল। বাবাকে অ্যারেস্ট করে জেলে ভরে দিল, সিলেট জেলে। সিলেট জেলে তখন কে কে ছিলেন? শিলচরের অরুণ কুমার চন্দ্র, ব্রহ্মপুত্র ভ্যালির মহেন্দ্র মোহন চৌধুরী, যিনি পরবর্তীতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, হরেশ্বর গোস্বামী, যিনি প্রথম বিধানসভার স্পিকার ছিলেন, দেবশ্রী শর্মা উনি ছিলেন, আর ছিলেন আমাদের করিমগঞ্জের, পরবর্তীতে উনি শিলচর চলে যান, মহিতুষপুর কায়স্থ মহাশয়। এনারা ছিলেন। বাবা 6 মাস থেকে জেল থেকে চলে আসেন, ছাড়া পান। নীরদ কুমার গুপ্ত বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, ওনার বই স্বাধীনতা সংগ্রামের স্মৃতি, মাত্র 100 কপি, এইটা 1974 ইংরেজিতে পাবলিশ হয়েছিল। সেই আমার সৌভাগ্য, ওই কপির 1 কপি আমার কাছে আছে। ওই বইতে সিহর্তে জেলায় কিভাবে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল তার বিস্তৃত বিবরণ দেওয়া আছে। বাবা চলে আসেন, এসে আবার বাবা শুরু করেন ভারত ছাড়া আন্দোলনের এক স্লোগান, ইংরেজ ভাগ যাও। আবার বাবাকে অ্যারেস্ট করে বাবাকে শিলচর নিয়ে যায়। ওইখানে গিয়ে 4 মাস বাবাকে রাখে। 4 মাস রাখার পর বাবা আবার আসেন, আবার শুরু হয়, আবার নিয়ে এবার জোরহাট জেলে। সর্বমোট 13 মাস জেলের থেকে বাবা বেরিয়ে আসেন। আমার জ্যাঠামশাই স্বর্গীয় মাখনলাল দত্ত একা সংসার চালাচ্ছেন। আমার জ্যাঠামশাই তখন কি করলেন, যে তুমি স্বাধীনতা সংগ্রামও করো, সঙ্গে রোজগারও করো। উনি বাবাকে নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের করিমগঞ্জের উনার আন্ডারে ফিল্ড অফিসার নিযুক্ত করলেন। তো বাবা একদিকে স্বাধীনতা সংগ্রামে আছেন, আর একদিকে রোজগার করতো। কারণ আমার সংসার বড় হচ্ছে, আমার বড় ভাইয়ের জন্ম হয়ে গেছে, উনি নেই, প্রয়াত চিরঞ্জীব দত্ত, টুলটুল সবাই চেনে, ওনার জন্ম হয়ে গেছে। আর আমাদের নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হবে। বাবা জেঠামশাইকে পিতৃতুল্য গণ্য করতেন। এইভাবেই ইন্স্যুরেন্স কোম্পানিতে এগিয়ে গেলেন বাবা। 1947-এ স্বাধীনতা হলো, স্বাধীন পেল ভারতবর্ষ। শয়ে শয়ে
উদ্বাস্তু ভারতবর্ষে আসে। উদ্বাস্তুরা বিভিন্ন জায়গায় থাকেন। এদেরকে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকার কিছু অর্থ দেয়। শর্ত ছিল তুমি জামিনদার নিয়ে আসতে হবে। কেউ কেউ জামিনদার নিয়ে আসে, কেউ কেউ পারেনি। যারা নিয়ে আসতে পারেনি, আমার বাবা এদের জামিনদার হয়ে যান, প্রায় লক্ষাধিক তখনকার সময়। ভাবুন 1948-49 ইংরাজিতে কত টাকা হতে পারে। সেই জামিন বাবা শেষ করেন, সেই টাকা শেষ করেন 1980 ইংরাজিতে। ওনার বেতন থেকে প্রত্যেক মাসে কাটত এবং 80 ইংরাজি পর্যন্ত ওনার বেতন থেকে সেই টাকা দিতে হয়েছে। অনেক আবেদন করেছেন বাবা। আমাদের নরেন্দ্র মোহন দাস এপিএসসি চেয়ারম্যান ছিলেন, উনিও আবেদন করেছেন, কিন্তু আসাম সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো ইস্যু করেনি, ভ্রুক্ষেপ করেনি। জামিনদার যখন হয়েছে তোমাকে পয়সা দিতে হবে। বাবা পয়সা দিয়ে গেছেন 1980 ইংরাজি পর্যন্ত। 1949 ইংরাজিতে আমাদের শ্রদ্ধেয় সতুদা জানেন, করিমগঞ্জ শহরে প্রথম ট্রেড ইউনিয়ন কংগ্রেস, রিক্সা চালক মজদুর ইউনিয়ন। রিক্সা চালকের নানা অসুবিধা ছিল, যাত্রীরা মারধর করত, ওইসব নিয়ে বাবার কাছে এলো। প্রথম কংগ্রেসের ট্রেড ইউনিয়নের যে ইউনিট, রিক্সা চালক মজদুর ইউনিয়ন, সেই ইউনিয়ন বাবা প্রেসিডেন্ট ছিলেন এবং আমাদের বাসাতেই এটা হতো। এর সঙ্গে সঙ্গে বাবা দুইটা পত্রিকা, সাধারণ, ইংলিশে কমন্স, সাধারণ পত্রিকার সম্পাদক ছিলেন আমার বাবাই, আর কমন্স পত্রিকার সম্পাদক ছিলেন প্রাক্তন এমএলএ। তখন উনি এমএলএ 46 ইংরাজিতে জিতেছিলেন, উনি আসাম বিধানসভায়, উনি ছিলেন সম্পাদক। এই পত্রিকা চলত। বিধান রায় এবং বিধুভূষণ সেনগুপ্ত, বিখ্যাত লোক, ওনারা ইউনাইটেড প্রেস অফ ইন্ডিয়া, রয়টারের প্রতিযোগী হিসাবে ভারতবর্ষে চালু করেন। বিধান রায় বাবাকে বরাক ভ্যালির ইউনাইটেড প্রেস অফ ইন্ডিয়ার করেসপন্ডেন্ট নিযুক্ত করেন। এইভাবেই সব চলছিল। 1951 ইংরাজিতে আমার পিতৃদেব, আমার মাতা স্বর্গীয় মনিকা দত্তের সঙ্গে বিবাহ হয়। তার 2 বছর পর আমার জন্ম। আমার জন্মের পর আমার জ্যাঠাবাবুর আদেশে, জ্যাঠাবাবু, আমরা জ্যাঠামশাইকে জ্যাঠাবাবু বলতাম, যে তুমি এখন রাজনীতি থেকে অব্যাহতি নাও, রাজনীতিতে তো পয়সা নেই, তুমি কিভাবে সংসার চালাবে? তখন বিয়ে করেছো, তোমার ছেলেরও জন্ম হয়েছে, তুমি পুরোপুরি ইন্স্যুরেন্সে যোগ দাও। বাবা কিছু আদেশ শুনলেন এবং 50-50 উনি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন। আর এটা প্রাইভেট ছিল তখন, নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স তখন প্রাইভেট ছিল। আর করিমগঞ্জ মিউনিসিপ্যাল বোর্ডের উনি তখন নরেন্দ্র মোহন দাস মহাশয় সভাপতি ছিলেন এই মিউনিসিপ্যালিটির। উনি 3 বার ওয়ার্ড কমিশন ছিলেন আমাদের স্টেশন রোড এলাকার। 1956 ইংরেজিতে এরা এই জীবন বীমা, যেটা নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, আরও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি, ওরিয়েন্ট ইন্স্যুরেন্স কোম্পানি, আর আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানি আমার এক্ষুনি মনে পড়ছে না, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, 4টা কোম্পানি হিসেবে ন্যাশনালাইজ করে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া স্থাপন হয়। তার আগে 1954 ইংরাজিতে সিলভার জুবিলি হয় নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির। আমার পিতৃদেব সমগ্র ভারতবর্ষের মধ্যে রুরাল সেক্টরে লাইফে দ্বিতীয় হন এবং বাবাকে ক্যালকাটাতে বিশেষ সম্মান দিয়ে সম্মানিত করেন 1954 ইংরাজিতে। 1956 ইংরেজিতে বাবা ফিল্ড অফিসার হিসাবে করিমগঞ্জে যোগদান করেন। তারপর উনি শিলচর ট্রান্সফার হন, শিলচর থেকে শিবসাগর চলে যান, গুয়াহাটি হয়ে আবার ধর্মনগর হয়ে আবার করিমগঞ্জে ব্রাঞ্চ ম্যানেজার হয়ে উনি চাকরি থেকে রিটায়ার্ড নেন। 1972 সালে যখন ভারতবর্ষের স্বাধীনতার
25 বছর পূর্ণ হলো প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বাবাকে তাম্রপত্র দিয়ে সম্মানিত করেন। তৎকালীন আসামের চিফ মিনিস্টার শরৎচন্দ্র সিনহা মহাশয় এবং আমার মেসমশাই প্রয়াত সুরঞ্জন নন্দী মহাশয়, ওনারা করিমগঞ্জ মহকুমায় সত্য স্বাধীনতা সংগ্রামী চিহ্নিত করার দায়িত্ব দেন। 3 জনের মতো কমিটি ছিল, কিন্তু বাবা 1 বছর কাজটা চালিয়ে যাওয়ার পরেই বাবার ট্রান্সফার হয়ে শিবসাগর চলে যান ব্রাঞ্চ ম্যানেজার হয়ে, যার জন্য বাবার এই যে স্বাধীনতা সংগ্রামীর শনাক্তকরণ বাবা করে অ্যাকচুয়াল শনাক্ত করে যেতে পারেননি। আমি একটা ইনস্ট্যান্স আপনাদের দিই। নীরব কুমার গুপ্ত উনার বইতে স্বাধীনতা সংগ্রামের স্মৃতি, শ্রীহট্ট জেলা কংগ্রেস 1945 সালে পুস্তিকাগারে এই বইটি প্রকাশ করে। আর নীরব কুমার গুপ্ত মহাশয় উনি ধারাবাহিকভাবে 1969 থেকে 1972 অবধি সিলেটের বিখ্যাত পত্রিকা জনশক্তি এতে প্রকাশিত হয়। এই বইটি এই লেখাটি যখন চলছিল তখন সবাই সাধুবাদ দিচ্ছিল, সবাই অনুরোধ করলো এই বইটা ছাপানো হোক, কিন্তু ভদ্রলোকের হাতে পয়সা নেই। উনি 1950 সালে দেশ বিভাগের পর শিলচর চলে আসেন। আর্য ইন্স্যুরেন্স কোম্পানিতে উনি চাকরি করতেন। মাত্র 100 কপি উনি বই ছাপাতে পেরেছিলেন। তখনকার দিনে মূল্য ছিল 100 টাকা বইটা। ওই বইতে দেওয়া আছে মাত্র 25 জন করিমগঞ্জ মহকুমা থেকে অ্যারেস্ট হয়েছিলেন। আর এর মধ্যে কয়েকজন মুচলেখা দিয়ে বেরিয়ে এসছেন। যারা মুচলেখা দিয়ে বেরিয়ে এসেছিলেন ওরা পরবর্তীতে ব্রিটিশের সাহায্য করেছেন। এই কথাগুলো বললাম এই জন্য, পরবর্তীতে সতরায় মহাশয় জানেন এই যে স্বাধীনতা সংগ্রামীর পেনশন নিয়ে অনেক এখানে আলোচনা হয়েছে, অনেক তদন্ত হয়েছিল। এই বইটি পড়লেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে নীরব কুমার গুপ্তের। এই বইতে রথীন্দ্রনাথ সেনের নাম আছে, সুরঞ্জন নন্দী মহাশয়ের নাম আছে, যে এনারা জেল কেটেছিলেন ভারত ছাড় আন্দোলন। রথীন সেনের নাম আছে, আইন অমান্য আন্দোলনের নাম আছে। উনি 2 বার উনার বইতে নাম আছে। তারপর বাবা 1956 বললাম পলিটিক্স থেকে প্রত্যক্ষ পলিটিক্স থেকে সরে গেলেন, কিন্তু পরোক্ষভাবেই উনি ছিলেন রাজনীতিতে, কংগ্রেস রাজনীতিতে। উনি আজীবন কংগ্রেসই ছিলেন এবং কংগ্রেসই হয়েই উনি জীবন শেষ হয় ওনার। 1988 সালের 3 মে সূর্যোদয় হয়নি, তার আগের দিন আমার ভ্রাতা সত্যসুন্দর দত্তকে বললেন একটা ফটো দিয়ে, এই ফটোটা তুই বাগাতে নিয়ে যা, এই ফটোটা তোদের কাজ লাগবে। তখন জিজ্ঞেস করলো কত বড় ফটো করবো? উনি দেখিয়ে দিলেন এত বড় ফটো করবি। ও রাজ স্টুডিওতে গিয়ে এই ফটোটা বাগাতে দিয়ে দিল। পরের দিন সকালবেলা বাবা 3 তারিখ সূর্যোদয় হয়নি, বাবা উঠলেন, দাড়ি কামালেন, স্নান করলেন, বিছানায় শুলেন। রাজা মানে আমার সত্যসুন্দর, আমার ভাই সত্যসুন্দর দত্তকে বললেন তুই জামাইবাবুকে নিয়ে আয়। জামাইবাবু মানে ইন্দুভূষণ দে, আমার পিসির হাজবেন্ড, ডাক্তার ছিলেন, বিখ্যাত ডাক্তার। আমার ছোট ভাই গেছে পিসেমশাইকে আনতে, আর আমার পিসেমশাই গিয়ে নিয়ে এসছে। এসে বলল যে বাবা আর নেই সংসারে। কি আশ্চর্য, উনি জানতেন আগের দিন বাবার কোনো অসুখ ছিল না। বাবা সবসময় বলতেন আমাকে আমার গায়ে ডাক্তার হাত দিতে পারবে না। ঠিকই, মাত্র 66 বছর বয়সে, 66 বছর 6 মাস বয়সে উনি সংসার ত্যাগ করেন। আমি যে বলছিলাম 1942 ইংরাজিতে আর 1940 ইংরাজিতে স্কুলের ছাত্রছাত্রীরা
ছাত্রদের নিয়ে উনি ঘুম থেকে উঠে প্রশাসন করতেন, বাবাকে অ্যারেস্ট করতো। এর মধ্যে একজন জীবিত আছেন, যার নাম প্রতাপচন্দ্র দেব, বিখ্যাত চিত্রশিল্পী, আন্তর্জাতিক খ্যাতনামা। উনি জীবিত, উনি আছেন শিলচরে, এই দিল্লিতে। ওনার সঙ্গে আমার প্রায়ই কথা হয়। ওনাকে আমি বহুত অনুরোধ করেছিলাম আসার জন্য। উনি একমাত্র জীবিত আছেন। আর বাবার সহকর্মী হিসাবে আমার পরম শ্রদ্ধেয় সতুরায় মহাশয় আছেন। এছাড়া কেউ জীবিত নেই এই সংসারে। উনি আসতে পারেননি। আমার বক্তব্য শেষ করার আগে, উনি কথা বেশি বলতে পারেন না, 2 মিনিটের একটা বক্তব্য রেখেছেন। আমি বক্তব্যটি আপনাদের শুনব। প্রতাপ দেব বলেছি। শ্রদ্ধেয় চুনিলাল দত্ত অর্থাৎ চুনি কাকার সমর্থন ছাড়া আমার জীবন গড়া হতো না। আমার স্মৃতিতে ব্রিটিশ রাজত্বে চুনি কাকাকে প্রথম দেখেছি স্বাধীনতা সংগ্রামী হিসেবে। বন্দে মাতরম ধ্বনিতে প্রসেশন, আমরা ছোটরাও সামিল হতাম তাতে। ভোরবেলা পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যেত চুনি কাকাকে। 2-1 দিন পর ছাড়া পেতেন, খদ্দেরের জামা কাপড় পরতেন, আবার প্রসেশন, আবার ভোরবেলায় অ্যারেস্ট। করিমগঞ্জে চুনি কাকার মতো আরেকজন স্বদেশী নেতা ছিলেন, নাম শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ আদিত্য। চুনি কাকার মন খুব বড় ছিল। পরবর্তীকালে বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমি আর্ট কলেজে পড়ার জন্য কলকাতা যাওয়ার সময় বড় একটা পুরনো চামড়ার সুটকেস দিয়েছিলেন আমার জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য। কলকাতায় গিয়ে আমি প্রথম ঠাঁই পাওয়ার জন্য উকিল হেমেন রায়কে চিঠি লিখে দিয়েছিলেন। রাজনৈতিক এবং ইন্স্যুরেন্সের কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও আমার কলকাতা আর্ট কলেজের পড়াশোনা যাতে অব্যাহত থাকে সেদিকে তার খেয়াল ছিল। মিউনিসিপ্যাল কমিটি থেকে অনেক ভাগ বিতণ্ডা করে আমার জন্য একটা স্টাইফেন্ডের ব্যবস্থা করে দিয়েছিলেন। তাকে আজ আমার প্রাণ ভরা শ্রদ্ধাঞ্জলি জানাই, প্রণাম জানাই। এটি প্রতাপ দেব। প্রত্যেক সিনেমার পোস্টার রাখতেন, এর বিনিময়ে যে সামান্য পয়সা পেতেন, ওইভাবে উনি ইসে করতেন। উনাকে চিনবেন আপনারা, শীতাংশু দেব প্লেয়ার ছিলেন, সেই শীতাংশু দেবের বড় ভাই। বাবা ওনাকে চিহ্নিত করেন, ওনাকে আর্ট কলেজের ব্যবস্থা করেন, মিউনিসিপ্যালিটি থেকে স্কলারশিপের ব্যবস্থা করেন। এরকম অসংখ্য ছাত্রছাত্রীকে বাবা এইভাবে সাহায্য করেছিলেন। আরেকজনের কথা বলছি, রমাপদ দাস। উনি 1953-তে আইএসসিতে আসামে, আনডিভাইডেড আসাম ছিল 4th। যাদবপুর ইউনিভার্সিটিতে তখন ডক্টর ত্রিগুণা সেন ভাইস চ্যান্সেলর, উনি ভর্তি হলেন। ওইখান থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করলেন, ফার্স্ট ক্লাস। কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ওনাকে স্কলারশিপ দিল যে উনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে মাস্টার অফ সায়েন্স টেকনোলজি করতে। কিন্তু ওনার পয়সা, আসা যাওয়ার পয়সার প্লেন ফেয়ার লাগে, সেই পয়সা নেই। এর আগেই বাবা মিউনিসিপ্যালিটি থেকে স্কলারশিপের ব্যবস্থা করেছিলেন। সেই স্কলারশিপে উনি বি পাস করেন। তারপর এসে যখন বাবাকে বললেন, বাবা চাঁদা তুলে করিমগঞ্জ শহর থেকে প্লেনের টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন। পরবর্তীতে এই রমাপদ দাস এএসিবির চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন এবং মেম্বার এএসিবি হয়ে রিটায়ার করেছিলেন। ভদ্রলোক জীবিত কিনা না আমি জানি না। আমি বহু চেষ্টা করেছি ওনাকে একবার ধরার জন্য, কিন্তু আমি পারিনি। সবাইকে আমি লাগিয়েছিলাম, কিন্তু কেউ জানে না উনি জীবিত আছেন কিনা। শুধু একজন আমাকে একটা খবর দিল, 2002 সালে ওনাকে গুয়াহাটির রাস্তায় দেখেছে। উনি রাস্তায় টিন আর গ্লাস, প্লাস্টিক এইসব কুড়াচ্ছে। অস্বাভাবিক লাগলো আমার শুনে। বোধহয় তখন মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। অত্যাধিক পাণ্ডিত্য ছিল, জ্ঞানী ছিলেন।
এই কথাগুলো বললাম, আমার বাবার জীবন সম্বন্ধে বললাম, আপনারা ধৈর্য সহকারে শুনলেন। ধন্যবাদ এবং নমস্কার।